আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হচ্ছে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, বিখ্যাত ইকুয়েশন, যেটা কোয়ান্টাম মেকানিক্সের খুব জরুরি একটা টুল। সো এখন এইটা যদি আমরা এখন না পড়ি তাহলে দেখা যায় যে অন্যান্য দেশে যে বাচ্চারা এটা পড়তেছে তাদের থেকে আমরা পিছিয়ে যাব। আবার যদি এটা নিয়ে বেশি পড়াশোনা করতে যাই তাহলে এটা হায়ার লেভেলের হয়ে যায়। সো এখন কি করা যায়, জাস্ট আমরা হয়তো এটার সমীকরণটার অর্থ বোঝার চেষ্টা করব, আমরা কোনো ডেরিভেশনে যাব না, আমরা জাস্ট বুঝতে চেষ্টা করব যে এখানে আসলে কি বোঝাতে চাচ্ছে সেইটা। সো আসলে দেখো, তোমাদের বই দেখবা শ্রোডিঞ্জার ওয়েভ যে সমীকরণটা এইভাবে দাও। এখানে প্রতিটার ব্যাখ্যা তোমরা জানো, এক্স ওয়াই জেড, থ্রি ডাইমেনশন, সাই হচ্ছে ওয়েভ ফাংশন, এটা হচ্ছে ডাবল ডিফারেন্সিয়েশন যাকে বলা হয়, পাই ধ্রুবক, ইলেকট্রনের ভর, ম্যাক্স প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, টোটাল এনার্জি, পটেনশিয়াল এনার্জি। সো এখন আমি যদি একটু অন্যভাবে লিখি, জাস্ট আমি সহজভাবে চিন্তা করতেছি, যদি ব্যাপারটা কঠিন আমরা চিন্তা করবো আপাতত সহজভাবে। এই যে পুরো টার্মটা, এই পুরো টার্মটাকে আমি এইভাবে লিখতে পারি। ফাংশন আমার সাই হচ্ছে আমাদের ওই ফাংশনটা থাকবে, আর ত্রিমাত্রিক যে বিন্যাসটা ডাবল ডিফারেন্সিয়েশন সব পুরোটাকে আমি এইভাবে লিখতে পারি। আচ্ছা, তারপরে যা আছে তাই থাকলো। এখন আমি উভয় পক্ষকে এই ধ্রুবকটা দিয়ে ভাগ করব। ওখানে তো জিরো, সো এটা এখানে চলে আসে, এটা অ্যাকচুয়ালি 1/, হয়ে যাবে। আমি উভয়কে ভাগ করি, এটা হয়ে যাবে কি উল্টায় যাবে। সো এমন হবে h² আর নিচে হবে 8π²m। সো আমি যদি এটাকে উভয় পক্ষকে এটা দিয়ে যদি ভাগ দেই, এই কনস্ট্যান্ট পার্ট সেটা হচ্ছে 8π²m, ইলেকট্রন ভর h² যদি উভয়কে ভাগ দিই তো এটা চলে যায় এখান থেকে যদি চলে যায় তাহলে এইখানে এটা জাস্ট আমি উল্টাই দিলাম এইভাবে। আচ্ছা ফাইন, দেন আমি কি করলাম, এটাকে একটু ভেঙে দিলাম, এনার্জির সাথে ফাংশনটা চলে আসলো, পটেনশিয়াল সাথে ফাংশন চলে আসলো। এরপর আমি কি করব, সো এখানে একটু ভুল ছিল, h² 8π²m। সো দেখো আমি এখানে কি করলাম, আমি জাস্ট এখান থেকে ওটাকে ট্রান্সফার করলাম, EA একদিকে থাকলো আর এটা এই দুটো আরেক একসাথে থাকলো। সো এইটা আর এটা আমি একসাথে রাখলাম আর ওটাকে আরেকটা পার্টে নিলাম। সো এর দ্বারা কি দাঁড়ায়, দেখো এই জিনিসটা যে এই ব্যাপারটা আমাদের কাছে খুবই, বা এটা বলো অথবা এটা বলো, আমাদের কাছে একটু অদ্ভুত মনে হয় যে আসলে জিনিসটা কি। বাট এখানে এটা কিন্তু আমাদের পরিচিত একটা ব্যাপার, যেটা হয়তো আমরা জেনেও বুঝতেছি না যে আসলে জিনিসটা কি। এই জিনিসটাকে রিঅ্যারেঞ্জ করে আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ এই যে খেয়াল করে দেখো, এই পার্টটুকু আমি লিখতে পারি, এই পার্টটুকুকে আমরা এইটা দিয়ে লিখতে পারি, মানে জাস্ট রিঅ্যারেঞ্জ করে, এটা যেটা ছিল সেটা আছে থাকবে, আর এইটাকে আমরা এইভাবে লিখতে পারি। সো এটা জাস্ট রিঅ্যারেঞ্জমেন্ট, আমরা কিন্তু সমীকরণ প্রতিপাদন শিখবো না। যদি হায়ার লেভেলে যে অনার্সে কোয়ান্টাম মেকানিক্স নিয়ে পড়ি তখন এগুলোর প্রমাণ কিভাবে কি আসলো আমরা দেখব। আপাতত জাস্ট আমরা এই সমীকরণটাকে রিঅ্যারেঞ্জ করে আমরা এইভাবে লিখতে পারি। আর দেখো, খেয়াল করে দেখো, এই পুরো পার্ট, এই যে এই পুরো পার্টটাকে আমরা এইভাবে লিখতে পারি আর এটাকে আমরা এইভাবে লিখতে পারি। সো এখন তোমার কথা হচ্ছে যে স্যার এইভাবে কেন লিখলে, বা এটা দ্বারা আমরা কি বুঝতেছি। খুবই পরিচিত একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমরা জানি একটা ইলেকট্রনের দুই ধরনের শক্তি থাকে, একটা হচ্ছে তার পটেনশিয়াল এনার্জি আর একটা হচ্ছে তার কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি আর কি পটেনশিয়াল এনার্জি থাকে। সো দুইটা মিলেই কিন্তু তার কি টোটাল এনার্জি, এই দুটো মিলে কি তার টোটাল এনার্জি। সো অ্যাকচুয়ালি এখানে যেটা আমরা দেখি, কাইনেটিক এনার্জি হচ্ছে ½ mv² প্লাস পটেনশিয়াল এনার্জি হচ্ছে -z²/r। সো এইটা হচ্ছে টোটাল এনার্জি। এখন এই ক্ষেত্রে খেয়াল করে দেখো, এই পার্টটু কাইনেটিক এনার্জি হচ্ছে অ্যাকচুয়ালি এই যে অংশটা, আর এই পটেনশিয়াল এনার্জি হচ্ছে এই অংশটা, টোটাল এনার্জি হচ্ছে অ্যাকচুয়ালি এই অংশটা। খেয়াল করে দেখো, এই যে কাইনেটিক এনার্জি ½ mv², এটার করেসপন্ডিং টার্মটা হচ্ছে এইটা। পটেনশিয়াল এনার্জি এটার করেসপন্ডিং টার্মটা হচ্ছে এটা। টোটাল এনার্জি এটার করেসপন্ডিংটা হচ্ছে এটা। প্রশ্ন হচ্ছে যে এইভাবে কেন লেখা হলো, কেন আমি এগুলো দিয়ে প্রকাশ করলাম না, এটা হচ্ছে প্রশ্ন।
পরবর্তীতে আমি এটাকে এভাবে লিখতে পারি, যাকে ওই ব্যাখ্যা আমরা পরে যাব। এইটার ব্যাপারটা হচ্ছে যে এই থিওরিটা অ্যাকচুয়ালি এভাবে যেটা আমরা দেখি, এটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স। ক্লাসিক্যাল মেকানিক্স বা যেটা আগেকার থিওরি, আর এই প্যাটার্নটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের আন্ডারে বা অন্তর্ভুক্ত। সো এখন এখানে আবার বুঝতে হবে হোয়াট ইজ ক্লাসিক্যাল থিওরি বা ক্লাসিক্যাল মেকানিক্স অ্যান্ড হোয়াট ইজ কোয়ান্টাম মেকানিক্স। সো আমি এটার এত বড় ব্যাখ্যা যাব না, এটা অনেক ব্যাখ্যা। আমরা খুব সিম্পল একটা জিনিস খালি বলবো, যখন কোনো বড় ধরনের জিনিস নিয়ে আমরা আলোচনা করি, ম্যাক্রোস্কোপিক লাইক অবজারভেবল, যেটা টেনিস বল অথবা একটা ফুটবল অথবা একটা গ্রহ প্ল্যানেট, যেগুলো অবজারভেবল, যেগুলো দেখা যায়, যেগুলো আমরা ভর নির্ণয় করতে পারি, যেটা সবকিছু পাওয়া যায়, ম্যাক্রোস্কোপিক বড়, সেগুলো হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্সের আন্ডারে। আর যেগুলো আমরা অবজার্ভ করতে পারি না, সাব অ্যাটমিক পার্টিকেল লাইক ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো তো আমরা চোখেও দেখি না, অবজার্ভও করতে পারি না। সো এটা হচ্ছে মাইক্রোস্কোপিক ব্যাপার। সো এই যে ম্যাক্রোস্কোপিক আর মাইক্রোস্কোপিক, এই দুইটার ক্ষেত্রে মাইক্রোস্কোপিকের জন্য বা সাব অ্যাটমিকের জন্য আমরা বলি কোয়ান্টাম মেকানিক্স, আর ম্যাক্রোস্কোপিক বা বৃহৎ যে জিনিসগুলো তাদের জন্য আমরা বলি ক্লাসিক্যাল মেকানিক্স। আর অনেক কথা আছে, জাস্ট আমরা আপাতত এতটুকু বুঝি। তো সেই ক্ষেত্রে কোয়ান্টাম ক্লাসিক্যালে যেমন গতিশক্তির একটা প্যারামিটার থাকবে, ঠিক কারেসপন্ডিংলি কোয়ান্টাম মেকানিক্সও গতিশক্তি ব্যাপারটা কিন্তু থাকবে। এটা মাথায় রাখতে হবে যে ক্লাসিক্যালে যদি গতিশক্তি থাকে তাহলে কোয়ান্টামও কিন্তু গতিশক্তি থাকবে। ক্লাসিক্যালে যদি পটেনশিয়াল থাকে, কোয়ান্টামও কিন্তু কারেসপন্ডিং একটা ব্যাপার, ওইটার অনুসারে কোয়ান্টামও কিন্তু একটা পটেনশিয়াল থাকবে, বাট একই রকম না। যেমন ধরো হাতি আর পিঁপড়া। হাতি একটা বিশাল প্রাণী, পিঁপড়া একটা ছোট্ট প্রাণী। তো হাতিও বিয়ে শাদী করে, পিঁপড়াও বিয়ে শাদী করে। হাতি খাওয়া দাওয়া করে, পিঁপড়াও খাওয়া দাওয়া করে। হাতির বাচ্চা হয়, পিঁপড়ারও বাচ্চা হয়, সবই একই, কিন্তু প্রক্রিয়াগুলো একই রকম না। সো কোয়ান্টাম মেকানিক্স যেটা, সেটা সাব অ্যাটমিক পার্টিকেল আর ক্লাসিক্যাল ম্যাক্রোস্কোপিক বড়, তাদের গতিশক্তির যে প্যাটার্ন, সেটা কারেসপন্ডিং গতিশক্তি হচ্ছে এটা। পটেনশিয়াল এনার্জি ক্লাসিক্যালে যেটা, কোয়ান্টাম মেকানিক্সে সেটা আমরা এইভাবে দেখাই। এখানে এনার্জি, টোটাল এনার্জি যেভাবে দেখাই ক্লাসিক্যালে, বাস এইটা ভেরি সিম্পল থিং। এটা দেখে আমরা হয়তো প্রথমে ভয় পাই যে ব্যাপারটা আসলে কি। অ্যাকচুয়ালি এটা শক্তির সংরক্ষণশীলতাকে বোঝাচ্ছে, কনজারভেশন অফ এনার্জি, ল অফ এনার্জি। মানে টোটাল এনার্জি মানে হচ্ছে পটেনশিয়াল যোগ কাইনেটিক এনার্জি। লাইক ধরো এমন, ধরো আমি যদি এইভাবে একটা চিত্র দেখাই, এই ধরো এখানে একটা বল আছে, ধরো বলটা যদি এখানে এসে গড়ায় পড়ে, এভাবে যায়, আবার ধরো এখানে যদি থাকে, সো এই জায়গায় স্থির, এখানে যে হাইট, এটা পটেনশিয়াল এনার্জি নির্দেশ করে, এটাও পটেনশিয়াল এনার্জি নির্দেশ করে। আর যখন গতিশীল হবে, এই ব্যাপারটা কাইনেটিক এনার্জি নির্দেশ করে। সো টোটাল ব্যাপারটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি যোগ কাইনেটিক এনার্জি সমান টোটাল এনার্জি। এই ব্যাপারটা কিন্তু এখানে। আচ্ছা, এখন এই জিনিসটাকে আমরা যে একটু বুঝবো, বোঝার চেষ্টা করব, সেটার জন্য আমাকে একটু ক্লাসিক্যাল থিওরির ব্যাপারটা বুঝতে হবে। সো ক্লাসিক্যাল থিওরির ব্যাপারটা যদি আমি বুঝি, ক্লিয়ার হয়, তাহলে কিন্তু এটাও আমার জন্য ক্লিয়ার হয়ে যাবে। সো এখন বলো, ক্লাসিক্যাল থিওরিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্যতম গতির সমীকরণ কোনটা ক্লাসিক্যালে? সেটা যে নিউটনিয়ান সেকেন্ড ল। সেটা কি ছিল? নিউটনের সেকেন্ড লটা, এটা ছিল F = ma, যেটাকে আমরা বলি গতির সমীকরণ। ক্লাসিক্যালে নিউটনের যে দ্বিতীয় সূত্রটা, এটাকে আমরা বলি গতির সমীকরণ, F = ma। সো এটার অর্থ কি তোমরা জানো, যে বেগ হচ্ছে, যদি বেগের কথা আমরা বলি, বেগ dx/dt, আমি এখানে dv যদি দেই, সো দেওয়া যায় d মানে কি ডিফারেন্সিয়েশন, মানে অন্তরীকরণ, মানে খুবই ক্ষুদ্র একটা বড় ডিসটেন্সকে যদি আমি খুব ক্ষুদ্র ভাগে ভাগ করি, ওটা হলো dx। সো আমি বেগকে এভাবে প্রকাশ করতে পারি। আচ্ছা, আবার ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে বেগ বাই টাইম, কি হারে বেগ পরিবর্তন হয়, অথবা আর বেগ হচ্ছে কি হারে দূরত্ব পরিবর্তন হচ্ছে। সো এই ক্ষেত্রে আমি যদি বলি, যেহেতু এই টার্মটাকে টাইম দিয়ে ভাগ দিই, আবার ওইটাকে আবার টাইম দিয়ে ভাগ দিই, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি। একবারে হয়ে যায়, এটা ডাবল ডিফারেন্সিয়েশন বলা হয়। এটা ফার্স্ট ডেরিভেশন ডিফারেন্সিয়েশন, এন্ড দিস ইজ ডাবল ডিফারেন্সিয়েশন। সো আমি যদি একবারে সরণ বাই টাইম, ওই রেজাল্টটাই হচ্ছে v,
ওটাকে আবারও টাইম দিয়ে ভাগ দিই, ত্বরণ পাই। তাই একবার এটাকে আমরা ডাবল ডিফারেন্সিয়েশন করলেই ত্বরণ পেয়ে যাই। সো আমি যদি এইভাবে লিখি f সমান m লিখে d2x বাই dt2, তো আমি এইভাবে লিখতে পারি। এটা একটা ডাবল ডিফারেন্সিয়েশন। ওই যে তুমি দেখছিলে একটু আগে ওখানে ডাবল ডিফারেন্সিয়েশন ছিল। সো এই যে ডাবল সেটা হচ্ছে এই যে এটা। সো এখন এখানে খেয়াল করে দেখো, এটা এমন একটা ব্যাপার, এখানে দুইটা ব্যাপার, একটা হচ্ছে x আর একটা হচ্ছে t। সো এই যে দুইটা প্যারামিটার, এই দুইটা প্যারামিটার যদি আমি পেয়ে যাই তাহলে আমি সব পেয়ে যাই। দেখো x আর t যদি আমি পেয়ে যাই তাহলে আমি বেগ পেয়ে যাব, অ্যাক্সিলারেশন পেয়ে যাব, ইভেন আমি এনার্জি পেয়ে যাব, বল ফোর্স পেয়ে যাব, দেন এনার্জি পেয়ে যাব, সব পেয়ে যাচ্ছি। শুধুমাত্র এই x আর t যদি আমি পাই তাহলে এখানকার সবকিছু আমি পেয়ে যাব। দ্যাট মিন্স কি আমি যদি x আর t পাই তাহলে ভেলোসিটি পাবো, অ্যাক্সিলারেশন পাবো, f পাবো, এনার্জি পাবো, সবকিছু পাওয়া যায়। সো এই জন্য এটাকে বলা হয় গতির সমীকরণ, খুব ইম্পর্টেন্ট একটা টুল। ঠিক একইভাবে শ্রোডিঞ্জার সমীকরণটা হচ্ছে আমাদের খুব একটা ইম্পর্টেন্ট টুল, যেটা দিয়ে আমরা সবকিছু তথ্য পাই, যেখানে ইলেকট্রনের এনার্জি, ইলেকট্রনের ধরো কক্ষপথ বা তার চার্জ ডেনসিটির প্রবাবিলিটি, অনেক কিছু আমরা জানতে পারি। সো ওইটাকে বলা হয়, সো এই শ্রোডিঞ্জার দিয়ে আমরা এই জিনিসটাই পাই। সো এখন আমাদের ব্যাখ্যা করা বাকি যে তাহলে সাই জিনিসটা কি আসলে। সো আসলে আমরা সাইয়ের ব্যাখ্যাটা দিই। আচ্ছা, এবার আসলে আমরা দেখে নেই যে ওয়েভ ফাংশন ব্যাপারটা কি। একটু আমরা দেখলাম যে এনার্জি, টোটাল এনার্জি কি ছিল, ওই কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জির যোগফল। সো আমরা এখন একটু ব্যাখ্যা করব যে ওয়েভ ফাংশন যেটা, যে অংশটুকু, সেটা কি বোঝায়। প্রথমত ফাংশন মানে কি, তোমরা 9 10 অঙ্ক করছো, বীজগণিত করছো, কোনো কিছু এখানে দিলা যেটাকে আমরা ডোমেইন বলি, ফাংশন হয়ে কাজ করে এখান থেকে বের হয় অন্য একটা প্রোডাক্ট, সেটা রেঞ্জ বলা হয়। এখানে একটা কিছু দিলাম, তুমি এক কিছু পেলা। ধরো এখানে y সমান x স্কয়ার, তুমি যদি x এর মান 1 বসো তাহলে y ও 1 হবে। যদি x এর মান 2 বসো, এখানে 2 দাও, তাহলে y কি হবে, বের হবে 4 হয়ে বের হবে। জাস্ট এটা ফাংশন বলা হয়। সো এখানে শুধু ফাংশন না, ওয়েভ ফাংশন জিনিসটা বুঝতে হবে। সো ওয়েভ ফাংশন আমি কিভাবে বুঝাবো, ধরো একটা সরল দোলক, যেটা সরল চলতে স্পন্দন সৃষ্টি করে। ধরো একটা দোলক এভাবে যখন চলতেই থাকে, সে একই রকম বারবার হয়। অর্থাৎ এখানে শুরু কোনো যাত্রা, এখান থেকে এখানে যায়, আবার আসে, আবার এখান থেকে প্রচন্ড গতির কারণে এখান থেকে এখানে যায়, আবার এখানে আসে, বারবার একই জিনিস রিপিট হতে থাকে। এই একটা আন্দোলন, এই যে একটা ভাইব্রেশন, এটাকে আমরা যেটা ওয়েভ আকারে দেখাই, যেমন পানিতে তরঙ্গ সৃষ্টি হয়, বিভিন্ন জায়গায় তরঙ্গ সৃষ্টি হয়। সো সেটা কিভাবে, এটা আমরা একটু দেখাই। ধরো এটা যখন এখান থেকে এখানে আসে, তো আমি এই যে জায়গাটা, ধরো এখান থেকে শুরু করলো যাত্রা, এটা y অক্ষে বিস্তার, কতটুকু বিস্তার হয়, এই যে বিস্তারটা, আর কতটুকু গেল সেটা আমরা দেখাচ্ছি x অক্ষে। সো ধরো এখান থেকে এখানে গেল, যেতে যেতে এই যে যাচ্ছে, এই পথটা এই যে যাচ্ছে, এই জায়গাটা সর্বোচ্চ, এই যে সর্বোচ্চ। আবার যখন ব্যাক করতেছে, এই যে আবার ব্যাক করতেছে, এখানে আসলে সাম্যাবস্থায় সে আগের জায়গায়, আবার সেখানে কিন্তু চলে যায় নতুন একটা জায়গায়, নতুন জায়গা মানে নিচের দিকে যাচ্ছে, আবার ব্যাক করে সে আগের জায়গায় ফিরে আসে, এখানে সে আগের জায়গায় ফিরে আসে। ধর একটা পূর্ণ সাইকেল হলো, যে এখান থেকে এখানে গেল, আবার আসলো, আবার এখানে আসলো, একটা পূর্ণ সাইকেল হলো। আমি যদি এই জিনিসটা এখানে দিয়ে দিই, এইভাবে একটা সার্কেল হয়ে যায়। সো সার্কেলের মাধ্যমে এই জিনিসটা বারবার রিপিট হবে, আবার ওখান থেকে ওখানে যাবে, আবার এখানে আসবে, এইভাবে বারবার কি হবে, জাস্ট চলতে থাকবে। সো এটাকে বলা হয় ওয়েভ ফাংশন। ধরো y সমান a sin থিটা, a এখানে কি, a হচ্ছে বিস্তার, তার বিস্তার কতটুকু, এখান থেকে কতটুকু উঠতেছে, কতটুকু সেইটা সর্বোচ্চ বিস্তার এই পয়েন্টে, এখানে নেগেটিভ বিস্তার ধরো এভাবে। আর sin থিটা, থিটার মান অ্যাঙ্গেল, কতটুকু অ্যাঙ্গেল তৈরি, ধরো এখান থেকে এখানে যখন যায় 90 ডিগ্রি, এই জায়গাটা 90 ডিগ্রি, π/2। আবার এখানে আসে, এই জায়গাটা হচ্ছে পাই, ধরো এখানে 3π/2, আবার এখানে টুয়াইস পাই, অর্থাৎ এই জায়গাটা যখন আসলো টুয়াইস পাই, এখানে কি হবে পাই, টুয়াইস পাই, থ্রাইস পাই, চলতে থাকবে এভাবে। সো এটা হলো আমাদের একটা ওয়েভ ফাংশন আমরা বলি, যেখানে সিঙ্গেল চলতে থাকবে। সো এটাকে আমরা বলতে পারি x এবং t এর একটা ফাংশন। অর্থাৎ এই যে কণাটা, ধরো এখানে একটা কণা আছে, পার্টিকেল, আমার একটা অবজেক্ট আছে, ধরো এই অবজেক্টটা ধরো এই জায়গাটা আসছে। সো আমি জানতে চাই যে এটা x থেকে কত দূরত্বে গেল, সো এটা একটা x এর ফাংশন হয়ে গেল। অথবা আমি জানতে চাই কত সেকেন্ডে সেই জায়গায় পৌঁছলো, সো এটা t সময়। সো x হচ্ছে কত দূরত্বে সে গেল, আর t হচ্ছে কত সেকেন্ডে সে গেল। সো এটা একটা x এবং t এর একটা ফাংশন। এভাবে যদি আমরা দেখি, সো এই যে সাই, যেটাকে ওয়েভ ফাংশন আমরা বলতেছি, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটু খেয়াল করে দেখো,
এই জায়গাটা যদি আমরা বলি ব্যাখ্যা করি তাহলে এই ক্ষেত্রে এই ওয়েভ ফাংশনটা হচ্ছে এটা ধরো সাই, যাকে আমরা বলতেছি ওয়েভ ফাংশন সাই। এটাও ঠিক একইভাবে যদি আমি ওয়ান ডাইমেনশন যদি ধরি এক্স অক্ষ ওয়ান ডাইমেনশন, যদি থ্রি ডাইমেনশন, আমি আপাতত এক্স ডাইমেনশন একটা ডাইমেনশন দিয়ে বোঝাচ্ছি সহজ হওয়ার জন্য। সো এই সাইও তাহলে কি অবশ্যই এক্স এবং টি এর একটা ফাংশন, দূরত্ব এবং সময়। এখানে এক্স ধরো এই জায়গাটা আসলো ইলেকট্রন, যেহেতু ইলেকট্রন ডুয়েল ক্যারেক্টার, ইলেকট্রন পার্টিকেল প্রপার্টিও দেখায় আবার তরঙ্গ প্রপার্টিও দেখায়। সো একটা ওয়েভ প্রপার্টি আমরা দেখতেছি। সো এখানে এটা একটা ফাংশন কিসে, জাস্ট ওই আগেরটার মতো সময় এবং দূরত্বে। ধরো এখান থেকে x দূরত্ব আসলো এতটুকু, t সময় এতটুকু আসছে, তাহলে এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটা একটু জটিল পার্ট এইভাবে আসছে। সো এটাকে আমরা যে দেখাইলাম খুব সহজ ছিল, a sin থিটা হিসেবে দেখাইলাম, y সমান সমান এইভাবে দেখাইছিলাম। আর এখানে psi একটু জটিল ভাবে আসছে, খেয়াল করে দেখো। সো এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে রিয়েল পার্ট, দেখো cos এর সাথে যেটা রিয়েল পার্ট, আরেকটা হচ্ছে ইমাজিনারি মানে কমপ্লেক্স পার্ট। দেখো এখানে i আছে, এটা কমপ্লেক্স নাম্বার, i মানে √1, তোমরা এটা জানো, ম্যাথে দেখছো। সো যেটা কাল্পনিক, যেটা ইমাজিনারি, অর্থাৎ ইলেকট্রনের যেহেতু ডুয়েল ক্যারেক্টার, ডুয়েল বিহেভিয়ার, সো ওয়ান অফ देम ইজ ওয়েভ প্রপার্টি এন্ড অ্যানাদার ইজ পার্টিকেল প্রপার্টি। কণা ধর্ম ইলেকট্রন দেখায়, তরঙ্গ ধর্ম কিন্তু দেখায়। সো এই ক্ষেত্রে যদি আমি দুইটা একসাথে দেখাই, সো এখানে একটা ইমাজিনারি অ্যাক্সিস আমি কল্পনা করতেছি, একটা ইমাজিনারি অ্যাক্সিস এখানে আছে কাল্পনিক, যেটা পার্টিকেল প্রপার্টিকে দেখাচ্ছে। সো এই কমপ্লেক্স বা ইমাজিনারি পার্ট কি নির্দেশ করতেছে এখানে, এটা নির্দেশ করতেছে পার্টিকেল প্রপার্টি, তার কণা ধর্ম। আর এখানে cos ওমেগা টি মাইনাস kx কি বোঝাচ্ছে, রিয়েল পার্ট মানে বাস্তব অংশটুকু, ওয়েভ অংশটা। সো এই ডুয়েল ক্যারেক্টারটা এখানে দেখো, ক্লাসিক্যাল মেকানিক্স থেকে কোয়ান্টাম মেকানিক্স একটু ভিন্ন হবে, একটু জটিল তো হবে। ক্লাসিক্যাল মেকানিক্সের জটিল পার্টটা ছিল না, কিন্তু কোয়ান্টাম মেকানিক্স এখন জটিল পার্ট আসছে, যেহেতু ইলেকট্রন ডুয়েল ক্যারেক্টার, তার ওয়েভ প্রপার্টিও আছে আবার কণা ধর্ম আছে। সো এই বাস্তব অংশটা হচ্ছে ওয়েভ প্রপার্টি, আর ইমাজিনারি যেটা সেটা হচ্ছে জাস্ট কণা প্রপার্টিকে দেখাচ্ছে এইভাবে। তো ব্যাপারটা একটু জটিল। দেখো এখানে আমরা একটু যদি এক্সপ্লেইন করি, আরেকটু যদি এক্সপ্লেইন করি, এখানে যে ওয়েভটা আমরা দেখতেছি এইভাবে, দেখো এখানে কি বোঝাচ্ছে, আসলে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে। দেখো এখানে আমি সাই নিলাম, জাস্ট সাই নিলাম, আর এখানে ধরো x একটা ডাইমেনশন আমি দেখাচ্ছি, এটা পজিটিভ এটা নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। এটা কি বোঝাচ্ছে, উনি বুঝাতে চাইছেন যেটা জাস্ট একটা ইলেকট্রন পাবো কোথায়, কোন জায়গাটায়, সেটা যেমন এর আগে আমরা দেখতেছিলাম y সমান y, আর যেমন ক্লাসিক্যাল যে এই কোণাটা এখানে নাকি কোথায়, এটা আমরা বুঝাচ্ছিলাম। ঠিক এখানেও ইলেকট্রনের অবস্থানটা আমরা পেতে চাচ্ছি, এটা অ্যাকচুয়ালি কোথায়। এই যে যেখানে সর্বোচ্চ হাইট, এগুলো বোঝাচ্ছে যে এখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অর্থাৎ এই পয়েন্টগুলা এই প্রত্যেকটা জায়গা কিন্তু ইলেকট্রন পাওয়ার সম্ভাবনাকে নির্দেশ করতেছে। হ্যাঁ, তবে এই যে এই জায়গাগুলো, এটা হচ্ছে জিরো, এখানে ইলেকট্রন পাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ এই জায়গাটা হচ্ছে জিরো, উপরে প্লাস নিচে মাইনাস। তো এখন খেয়াল করো, এখানে সর্বোচ্চ হাইট আমরা দেখতেছি, এখানে পাওয়ার সম্ভাবনা বেশি, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ। সো এটা জটিল হয়ে যায় যে আসলে এখানে নেগেটিভ দিয়ে কি বোঝাতে চাচ্ছে, নেগেটিভ দিয়ে আসলে আমরা কি বুঝবো, এটার আসলে ফিজিক্যাল ইম্পর্টেন্সটা আমরা পাচ্ছি না। এখান থেকে ফিজিক্যাল ইম্পর্টেন্স বলতে ভৌত যে তাৎপর্য, এনার্জি, অ্যাক্সিলারেশন, মোমেন্টাম, ভরবেগ, এগুলো কিন্তু এখান থেকে বের করা যাচ্ছে না। এই সাইড দিয়ে একটা ত্রিমাত্রিক, আমি তো এক্স অক্ষ দেখাচ্ছি, একটা ত্রিমাত্রিক বিন্যাসকে কিন্তু বোঝাচ্ছে। সো এটা হচ্ছে জাস্ট পাওয়ার একটা সম্ভাবনা, আমি কোথায় ইলেকট্রন পেতে পারি, কোথায় পাওয়া যায়, জাস্ট এটা। এবং এখানে ইমাজিনারি পার্ট আছে। সো এই ক্ষেত্রে এই জিনিসটা খুব জটিল এবং কমপ্লেক্স হয়ে যায়। বিজ্ঞানী শ্রোডিঞ্জার এইভাবে দেখাইছেন। এখন এই জিনিসটাকে আসলে একটু সহজ করার জন্য বিজ্ঞানী ম্যাক্স বোর্ন পরবর্তীতে এইটাকে সহজ করছেন কিভাবে। ধরো এখানে আমরা যদি একটু দেখি, এই যে একটা জটিল পার্ট, দেখো খেয়াল করে দেখো, একটা রিয়েল পার্ট এবং একটা জটিল পার্ট মানে ইমাজিনারি। আমি যদি শর্টকাটে লিখি, একটু সহজে বোঝার জন্য যদি লিখি এইভাবে, সাই সমান a প্লাস ib, এটা এ হচ্ছে রিয়েল পার্ট আর এটা জটিল পার্ট যেটা কাল্পনিক ইমাজিনারি। তো
তার একটা কনজুগেট থাকবে নিশ্চয়ই, কনজুগেটটা তোমরা জানো মাইনাস আইবি দিয়ে লেখা হয়। সো এটা হলো জাস্ট তার কনজুগেট, মানে অপোজিটটা যেটা মাইনাস দিয়ে লেখা হয়। তো এটাকে যদি এমন করা হয় যে জাস্ট মডুলাস স্কয়ার করা হয়, তাহলে রেজাল্টটা কি আসে দেখো। আমরা যদি এইভাবে জাস্ট এটাকে এইভাবে জাস্ট গুণ করে দিই, তাহলে তোমরা জানো এই ক্যালকুলেশন তোমরা জানো ইমাজিনারি পার্টটা কিন্তু ক্যান্সেল আউট হয়ে যায় এখানে। সো থাকে কি রিয়েল পার্টটা থাকে। সো যদি আমরা এটাকে এই জিনিসটা কিভাবে দেখানো যায়, সাই স্কয়ার মডুলাস অফ সাই স্কয়ার, অর্থাৎ সাই অ্যাকচুয়ালি গুণটাকে আমরা এইভাবে দেখাই। সো এটা কনজুগেট সহ যদি গুণ করা হয় তাহলে আমরা এই রিয়েল পার্টটা পাই, যেখানে ইমাজিনারিটা কি হয়, ইমাজিনারি অংশটা কেটে যায়। জাস্ট ম্যাথ, জেনারেল ম্যাথ। সো এই ক্ষেত্রে আমরা এই জিনিসটা যে পাই, তার মানে কি বিজ্ঞানী ম্যাক্স বোর্ন যেটা দেখাইছেন শ্রোডিঞ্জার সমীকরণটাকে জাস্ট উনি একটু সহজ করে দিয়েছেন, যে এটা অর্থবহ করে দিয়েছেন। অর্থবহ মানে কি, ধরো এইভাবে অর্থবহের অর্থ হচ্ছে যে উনি জিনিসটাকে এমন করছেন, যদি এখানে সাই রাখা হয়, সাই রাখলে একটা প্লাস আর একটা মাইনাস, প্লাস আর একটা মাইনাস, এটা একটু কঠিন হয়ে যাবে ব্যাপারটা। কিন্তু যদি এখানে যদি আমরা সাই স্কয়ার নিই, জাস্ট এইভাবে যদি মডুলাস মানটা নেই, তাহলে কিন্তু এই মাইনাস টার্মগুলো আর থাকবে না। জাস্ট এটা একটু মাথায় নাও। ধরো -5, আমি তো আবার ইনটু -5 দিই, অর্থাৎ -5 যদি স্কয়ার করি তাহলে কি থাকে 25। দ্যাট মিন্স পজিটিভ হয়ে গেল, নেগেটিভ সাইনটা থাকতেছে না। তারপর উনি কি করছেন, ম্যাক্স বোর্ন পরবর্তীতে এসে এই সমীকরণটার মধ্যে উনি একটা সলিউশন দিয়েছেন, যে আমি যদি কনজুগেট দিয়ে জাস্ট মাল্টিপ্লাই করি বা স্কয়ার ফর্মে নিয়ে আসি, সাই থেকে সাই স্কয়ারে যদি নিয়ে আসি, তাহলে এই নেগেটিভ পার্টগুলো কিন্তু আমার থাকতেছে না, এই নেগেটিভ পার্টগুলো আমার থাকবে না, সব স্কয়ার হয়ে গেলে ধরো এমন হয়ে যাবে, সব পজিটিভ পার্ট চলে গেল। এখানে কিন্তু আপনার নেগেটিভ টার্ম নেই, কারণ সাইটা আমরা স্কয়ার করছি। সো এখন কিন্তু সব পজিটিভ পার্ট। সো এটা আরো স্পষ্ট হয়ে গেল যে জাস্ট রেডিয়াল ডিসটেন্স কতটুকু দূরে এই কণাগুলো দেখাচ্ছে সর্বোচ্চ ইলেকট্রন পাওয়ার সম্ভাব্যতা, এই পয়েন্টগুলো। এইখানে আমরা এখানে ইলেকট্রন থাকার কোনো সম্ভাবনা নাই, যেটা নোড বলা হয়, যেখানে ইলেকট্রন নাই, জিরো, এখানে জিরো। আর এখানে প্রতিটা পয়েন্টই সম্ভাবনা, অর্থাৎ আমি যদি গ্রাফটা এভাবে দেখাই, একটা গ্রাফে প্রতিটা পয়েন্টেই কিন্তু তার পাওয়ার সম্ভাবনা ইলেকট্রন, এখানে বলো, এখানে বলো, এখানে এখানে প্রত্যেকটা জায়গায় একটা ইলেকট্রন পাওয়া যেতে পারে, সম্ভাবনা, প্রবাবিলিটি। সো সবচেয়ে বেশি সম্ভাবনা কোথায়, এই জায়গাটা, এই জায়গার হাইটটা যেহেতু সবচেয়ে বেশি, সাই স্কয়ার মান সবচেয়ে বেশি, সো এই জায়গাটার পাওয়ার সম্ভাবনা বেশি। সো এটাকে কি বলা হয়, এটা বলা প্রবাবিলিটি ডেনসিটি, চার্জ ডেনসিটি, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং অ্যান ইলেকট্রন। সো এখান থেকে কিন্তু আমরা ইলেকট্রনের যে অবস্থানটা সেটা শনাক্ত করতে পারি সাই স্কয়ার থেকে। সো চার্জ ডেনসিটিটা আমরা জাস্ট একটা সম্ভাবনা, একটা পসিবিলিটি আমরা পাই, সম্ভাবনা, নট শিওর। সো এই ক্ষেত্রে তারপরে দেখো, যদি আমরা দেখাই এই ক্ষেত্রে সাই স্কয়ার যদি আনি, ধরো এটা 1s, হাইড্রোজেনের জন্য যদি হয়, ধরো এমন একটা কার্ভ আমরা পাবো। সো এখানে এই জায়গাটা হলো বোর ব্যাসার্ধ, যেটা বোর ব্যাসার্ধ এখানে 1s এর জন্য। আবার যদি 2s এর জন্য আমরা যাই, সেখানে 1s এবং 2s দুইটাই আমরা পাবো, 1s এবং 2s। এখানে একটা মাঝখানে নোড, যেখানে ইলেকট্রন নাই, নোড। সো এটা 2s এর জন্য। সো এইভাবে আমরা এই যে অরবিটালের যে শেপগুলো আমরা পাই, কোয়ান্টাম নাম্বারসগুলো যে পাই, এগুলো সলভ করার পরে কিন্তু আমাদের কাছে আসে কোয়ান্টাম নাম্বারগুলো। সো এখানে কি দাঁড়াচ্ছে, আমরা জাস্ট প্রবাবিলিটি পাচ্ছি যে কোথায় থাকতে পারে। ইমেজগুলো কিভাবে আসে, ধরো এইভাবে একটা বাউন্ডারি শেপ দেয়, একটা বাউন্ডারি, মানে এই সব জায়গায় ইলেকট্রনগুলো থাকতে পারে, প্রবাবিলিটি। অর্থাৎ এখান থেকে যে ব্যাসার্ধ আর, এই যে এটা হচ্ছে সেই ব্যাসার্ধটা আর, নিউক্লিয়াস থেকে এই ব্যাসার্ধটা, সাই স্কয়ার মান সবচেয়ে বেশি কোথায়, এই যে আর, এই ডিসটেন্সে একটা বাউন্ডারি আঁকা হয়, সেটা এস অরবিটাল হয়ে গেল। শার্প দেখায় খুব এইভাবে পি অরবিটালের চিত্রটা আমরা এইভাবে পাই, চিত্র হয়তো বা এইভাবে আসে, একটা শেপ আসে, এটাকে পি অরবিটাল নাম দেওয়া হয়। এইভাবে এক এক জায়গায় প্রবাবিলিটি সৃষ্টি করে যে 95%, সেটা হচ্ছে সাই স্কয়ার। আচ্ছা, সো এখানে আমরা কোয়ান্টাম নাম্বারগুলো কিভাবে পাই, এই যেটা তো আমি এক্স অক্ষের সাথে একটা ডাইমেনশনে দেখাইছি, যদি ত্রিমাত্রিক ভাবে যদি আমরা দেখি 3 ডাইমেনশনে, তাহলে কি আসে, ধরো এইভাবে আসে। ত্রিমাত্রিক যদি দেই আমরা এভাবে পাবো, ধরো এভাবে যদি দেই, ধরো এখানে টপ এক্স এক্সিস, এখানে হচ্ছে জেড এক্স ওয়াই ধরো, আর এখানে বলা যায় জেড। আমরা ত্রিমাত্রিক ভাবতেছি এখন,
সেই ক্ষেত্রে এখানে স্থানাঙ্ক যদি আমরা বের করতে চাই তাহলে দুইটা পদ্ধতি করা যায়। একটা হচ্ছে কার্টেসিয়ান, তোমরা জানো, যেখানে আমরা সাইড ফাংশন হয় x y z, তখন তিনটা অক্ষ থাকবে। এই ধরো কণাটা এই জায়গায়, আমার পার্টিকেলটা এই জায়গায়, ধরো ইলেকট্রন এই জায়গায়। সো x অক্ষ বরাবর কতটুকু আসছে, y অক্ষ বরাবর কতটুকু গেল, এটা z অক্ষ বরাবর কতটুকু গেল, 3 ডাইমেনশন। অর্থাৎ ধরো এইভাবে যে এখানে একটা অক্ষ, এখানে একটা অক্ষ, এখানে একটা অক্ষ, এইভাবে। সেই জিনিসটা হলো এইভাবে। তো পার্টিকেল ইলেকট্রনটা ধরো এই জায়গাটা আছে, তাহলে এই জায়গাটা যে আছে এখান থেকে কতটুকু ডিসটেন্স, এখান থেকে কতটুকু সরলো এবং এখানে কতটুকু সরলো, তিনটা ডিসটেন্সকে আমরা দেখাতে পারি। সো এটা হলো কার্টেসীয়। আর পোলার স্থানাঙ্ক যেটা আমরা বলি পোলার, সেখানে আমরা আরেকটা জাস্ট জানি যে r থিটা এবং ফাই। আরটা কি, জাস্ট এখান থেকে ডিসটেন্স, মূল বিন্দু থেকে এই ডিসটেন্স হচ্ছে r, এবং এই যে উলম্ব যে ভার্টিক্যাল যে তলটা y, সেটা এখানে কতটুকু অ্যাঙ্গেল তৈরি করে সেটা হচ্ছে থিটা, সেটা হচ্ছে থিটা। আর যদি আমি এখানে একটা প্লেন ভাবি, তল ভাবি, একটা কল্পনা করি একটা প্লেন, তাহলে এটা এখানে আসলে লম্ব বড় যদি হয় তাহলে এইটা এখানে কত অ্যাঙ্গেল, হরিজন্টালি মানে আনুভূমিকভাবে কত অ্যাঙ্গেল, সেটা হলো ফাই। সো দেখো ব্যাসার্ধ এখান থেকে r, এটা হচ্ছে r বোঝাচ্ছে, থিটা হচ্ছে উলম্বের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করলো, আর ফাই হচ্ছে হরিজন্টালি সে কতটুকু অ্যাঙ্গেল তৈরি করে। সো এই এখানে যে তথ্যগুলো দিচ্ছে এই ব্যাসার্ধ থেকে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যার তথ্য পাই, যেটা আমরা বোর আবিষ্কার করছেন, এটা আমরা পেয়ে যাই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এখান থেকে আমরা কি পাই, এখান থেকে আমরা পাই সহকারী কোয়ান্টাম সংখ্যা, যেটা অ্যাজিমুথাল, যেটা স্মল এল দিয়ে প্রকাশ করা হয়। আর এটা থেকে আমরা পাই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এখান থেকে কিন্তু আমরা তিনটা পাই। স্পিন কিন্তু এখান থেকে আসে না, স্পিন কোয়ান্টাম নাম্বার অন্য একটা পরীক্ষা থেকে আসে। সো এই যে ব্যাপারটা ত্রিমাত্রিক, তবে এখানে ইলেকট্রনের যে পজিশন, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং অ্যান ইলেকট্রন, সেটা আসবে সাই স্কয়ার থেকে, যেখানে নেগেটিভ কোনো মান নাই। ওই স্কয়ার করলে যেখানে এমন ছিল এমন পজিটিভ নেগেটিভ সাই থাকবে। যদি আমি এটাকে স্কয়ার করে ফেলি তাহলে এই পার্টটা থাকে না, সব পজিটিভ পার্ট হয়ে যায়, যার জন্য এটা থেকে আমরা অরবিটালের ধারণা পাই। হ্যাঁ, সমারফিল্ড যে অরবিটাল, জিমেন যে অরবিটালের কথা বলছেন, সেটা আমরা এখান থেকে ক্যালকুলেশন করে পাই। তো এই হচ্ছে আমাদের সাইয়ের তাৎপর্য। আর এখান থেকে আমরা অ্যাকচুয়ালি ক্যালকুলেশনটা কিভাবে করব, মানে এটা ক্যালকুলেশনটা অ্যাকচুয়ালি কিভাবে হয়। ধরো আমি যদি বলি এই জায়গাটা কিভাবে আসছে, ধরো একটা আমরা গ্রাফ পেলাম, ধরো এখানে একটা সাই স্কয়ার আসলো। সো ধরো এমন একটা আমরা প্রবাবিলিটি পেলাম। সো আমরা যদি বের করতে চাই, ধরো আমি একটা রেঞ্জ বানালাম, এখান থেকে a থেকে b এত রেঞ্জ বানালাম। সো আমরা কিভাবে করব, এই ক্ষেত্রে প্রবাবিলিটি পাওয়ার একটা উপায় হচ্ছে, ধরো লিমিট a থেকে b, সেখানে আমরা কি দেখব, সাই যে ফাংশনটা, সাই স্কয়ার যে ফাংশনটা, মডুলাস যেটা দিয়ে ইন্টিগ্রেট যদি করি, তাহলে আমরা এখানকার পাওয়ার সম্ভাবনাটা পেয়ে যাচ্ছি। আর যদি বলি যে এখানে যদি আমি অসীম ধরি, জাস্ট এর জায়গায় যদি আমি মাইনাস থেকে প্লাস ইনফিনিটি ধরি, তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে এটা দাঁড়াচ্ছে এই যে অসীম, তার মানে অসীমের মধ্যে যদি আমি এদিক ওদিক পুরোটা দিয়ে দিই, অসীমের মধ্যে দিয়ে দিই মাইনাস থেকে প্লাস দিই, তাহলে তো অবশ্যই কোথাও না কোথাও ইলেকট্রন আমি পাবোই 100%। ধরো একটা বক্সে বল ঢোকানো হয়েছে, তো বল এদিকে না এদিকে না এদিকে, কোন দিকে আমি জানি না, একটা সম্ভাবনা আমি বলতে পারি। তো এখন অবশ্যই এটা বাইরে থাকার কোনো সম্ভাবনা নেই, বাইরে থাকতে পারবো মানে এখানে লোড মানে 0। আমি 100% শিওর যে বক্সের মধ্যে সেটা আছে। সো আমি যদি অসীম চিহ্ন দিয়ে দিই, তার মানে আমি 100% এটা পাবো। সো এটাকে বলে নরমালাইজেশন প্রসেস। সো এইভাবে ক্যালকুলেশন করে চার্জ ডেনসিটির যে প্রবাবিলিটি, সেটা আমরা পাই, অরবিটাল ধারণা পাই। সো এখন এই যে সাই এর কথাটা বুঝলাম, এখন আসলে আমরা সেই শ্রোডিঞ্জার সমীকরণে চলে যাই। আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখে নিই, এই যে ডিটাকে আমরা পার্শিয়াল ডেল কখন লিখি, ধরো একটা জিনিস একটা অক্ষে আছে, এক্স অক্ষ বরাবর শুধু, তখন আমরা শুধু ডি দিয়ে লিখি। আর যদি সেটা পার্শিয়াল হয়, অর্থাৎ এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, একাধিক অক্ষ যদি চলে আসে, তাহলে কিছু অংশ এক্স এ, কিছু অংশ ওয়াই, কিছু অংশ জেড, তখন আমরা ডিটা এইভাবে লিখি, যাকে বলা হয় পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। আচ্ছা, যাই হোক, আমরা আবার সেই ওয়েভ ফাংশনে ফিরে যাই। ওয়েভ ফাংশন শ্রোডিঞ্জার সমীকরণটা, যেটা লাস্টে আমি এটা লিখছিলাম, একবার শুরুতে বলছিলাম, ওই বড় সমীকরণটাকে রিঅ্যারেঞ্জ করে আমরা এইভাবে লিখছিলাম, সেখানে চলে যাই। তো সেটার মূল কথাটা কি ছিল, কনজারভেশন অফ এনার্জি, শক্তির সংরক্ষণশীলতা, এতটুকু হচ্ছে কাইনেটিক এনার্জি,
আর এতটুকু হচ্ছে পটেনশিয়াল এনার্জি, এটা হচ্ছে টোটাল এনার্জি। তাহলে এটা তো আমাদের সবারই জানা, যখন কাইনেটিক এনার্জি বেড়ে যায় পটেনশিয়াল কমে যায়, যখন পটেনশিয়াল বেড়ে যায় কাইনেটিক এনার্জি কমে যায়। এটা হলো টোটাল এনার্জি। জাস্ট একটু আগে যে বুঝাইছিলাম এইভাবে একটা বস্তু এখানে পটেনশিয়ালে আছে, আর এখানে একটা তখন কাইনেটিকে চলে যাবে। সো টোটাল এনার্জি হচ্ছে এটা। একটা ইলেকট্রন যখন মুভ করে তো তার গতিশক্তিও থাকে, আবার পটেনশিয়াল এনার্জিও থাকে। প্লাস 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 মাইনাসে যে আকর্ষণ, মাইনাস মাইনাস বিকর্ষণ, তার ব্যাসার্ধ, এগুলো হচ্ছে পটেনশিয়াল এনার্জি। তার কোঅর্ডিনেট ত্রিমাত্রিক যে বিন্যাস, সে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর তার যে পজিশন, অর্থাৎ এখানে তিনটা অক্ষ বরাবর তার যে পজিশন, এই পজিশনগুলো হচ্ছে তার পটেনশিয়াল এনার্জি নির্দেশ করে। তারপরে হচ্ছে যে কাইনেটিক এনার্জি, তার ইলেকট্রন যে গতিশক্তিটা, ওই দুটো মিলে হচ্ছে টোটাল এনার্জি। এখন এটা জাস্ট রিঅ্যারেঞ্জ করে আমরা এভাবে লিখলাম। কোয়ান্টাম ফর্মে আমরা দেখছি ক্লাসিক্যাল মেকানিক্সের যে কোনো অপারেটর, যে কোনো প্যারামিটার, তার একটা কারেসপন্ডিং প্যারামিটার কোয়ান্টামে একটু ভিন্নভাবে হবে। অর্থাৎ যদি ক্লাসিক্যাল ফিজিক্সে মোমেন্টাম মানে mv হয়, সেটা কোয়ান্টাম মেকানিক্স হবে এইভাবে। ক্লাসিক্যাল মেকানিক্সে যদি গতিশক্তি হাফ mv² হয়, তাহলে সেটা কোয়ান্টাম মেকানিক্সে আমরা এইভাবে লিখি। ক্লাসিক্যাল থিওরিতে যদি আমরা পটেনশিয়ালকে এভাবে লিখি, তাহলে এটা এভাবে। টোটাল এনার্জি যদি আমরা শুধু ই দিয়ে লিখি, তাহলে এটাকে আমরা এইভাবে প্রকাশ করি। সো সিম্পলি একটা শক্তির কনজারভেশন ল, যেটাকে পুরোটা শর্টকাটে আমরা এইভাবে লিখি। এই পুরা টার্মটাকে এইভাবে লেখা হয়, আর এই পুরা টার্মটাকে এইভাবে লেখা হয়। সো এটার অর্থ হচ্ছে এইটাকে বলা হয় হ্যামিল্টনিয়ান অপারেটর। এটা অপারেট করে এই ফাংশনের উপর। এটা হলো আইগেন ভ্যালু অথবা আইজেন ভ্যালু, একজন এক একভাবে বলে। দেখো এটার অর্থটা কি, এটা খুব গুরুত্বপূর্ণ। আইজেন ভ্যালুটা এটা বইয়ে তুমি পাবা। সো এটার অর্থ আমি আরেকভাবে একটু বোঝাচ্ছি। ধরো একটা স্প্রিং, আমি এর উপর ফাংশন করব, এর উপর কাজ করব। সো কাজ করলাম কি, এটাকে চাপায় এমন করলাম, চাপ দিয়ে এমন করলাম, তাহলে স্প্রিং কিন্তু সেম হইলো, কিন্তু একটা কনস্ট্যান্ট আসলে এনার্জি, আমি এনার্জি দিলাম। সো এটা একটা অপারেটর, হ্যামিল্টনিয়ান অপারেটর। এইটা ফাংশনের উপর কাজ করার পর ওই ফাংশনটাই থাকতেছে, কিন্তু নতুন একটা কনস্ট্যান্ট এখানে আসে। অর্থাৎ এখানে এই হ্যামিল্টনিয়ান অপারেটরটা এই ফাংশনের উপর কাজ করে, ওই ফাংশনটাই থাকবে, কিন্তু একটা নতুন কনস্ট্যান্ট মানে এনার্জি তথ্যগুলো আমরা পাবো। এটা জাস্ট এই হ্যামিল্টন অপারেটরটা কি, কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জি কে একসাথে হ্যামিল্টনিয়ান অপারেটর বলা হয়। যদি আমি এটাকে অপারেট করি, তাহলে কি পাবো, এনার্জি পাবো। এটাকে বলে আইজেন ভ্যালু বা আইগেন ভ্যালু। এইটা হলো জাস্ট দেখো ফাংশন ওইটাই থাকতেছে, স্প্রিং ওইটাই থাকতেছে, জাস্ট একটা নতুন এনার্জি এখানে নতুন ভাবে আসছে। সো এখানে দেখো এটা সময় সাপেক্ষে, আর এখানে 3 কোঅর্ডিনেটের সাপেক্ষে। সো ব্যাপারটা কি, ধরো আমি একটা জাস্ট ক্যালকুলাসের একটা ম্যাথকে ডিফারেন্সিয়েশনের অঙ্ক, যেমন ধরো তুমি e⁴ কে জাস্ট ডিফারেন্সিয়েশন করলে কি হয়, ধরো এটা একটা ফাংশন সাই ধরলাম, এটাকে আমি সাই ধরলাম। দেখো এটা হচ্ছে সাই। এটা অপারেট যদি করি এটা দিয়ে, তাহলে কিন্তু আবার ওইটাই কিন্তু আসতেছে। খেয়াল করো, ওইটাই কিন্তু আসছে, একটা নতুন কনস্ট্যান্ট এখানে পেয়ে গেলাম। খেয়াল করে দেখো, এটা একটা ফাংশন ধরলাম, এটার উপর আমি একটা অপারেটর লাগাই দিলাম ddx। তো ddx করলে আমি কি পাচ্ছি, ddx করলে আমি আবার এটাই কিন্তু এখানে পাচ্ছি, কিন্তু এখানে একটা কনস্ট্যান্ট টার্ম এখানে চলে আসে। তাহলে এটাকে বলা হয় আইগেন ভ্যালু বা আইজেন ভ্যালু। অর্থাৎ ফাংশনটা একই থাকতেছে, বাট এখানে একটা নতুন কনস্ট্যান্ট টার্ম চলে আসে। স্প্রিংটা একই থাকতেছে, একটা নতুন এনার্জি পার্ট চলে আসে। সো হ্যামিল্টনিয়ান অপারেটর এখানে কাজ করবে, ওই ফাংশনে থাকবে, বাট নতুন একটা কনস্ট্যান্ট, যেটা আইগেন ভ্যালু বলা হয় বা আইজেন ভ্যালু বলা হয়। এটা হলো আইজেন ফাংশন। তাহলে এই ক্ষেত্রে এইটা এনার্জি আমরা পাই। সো কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি অপারেট করলে আমি টোটাল এনার্জি পাই, এটি আর কিছু না। সো এই এনার্জি তথ্য থেকে আমরা এনার্জি কোয়ান্টাইজেশন আমরা পড়ছি, কোয়ান্টাম এনার্জি, শক্তির মাপগুলো, বিভিন্ন রকম মানগুলো আমরা পাচ্ছি। সো এই শ্রোডিঞ্জার সমীকরণ থেকে সলভ করার পর আমরা একাধারে এটা এমন একটা সমীকরণ যেটা নাকি ছিল ক্লাসিক্যাল মেকানিক্সের জন্য F = ma। সো ওই বলবিদ্যায় এটা একটা গতি সমীকরণ ছিল, যেটা দিয়ে আমরা সবকিছু পাই। অর্থাৎ x আর t এর সাপেক্ষে x/t দিলে আমরা বেগ পাই। আবার এটাকে ডাবল ডিফারেন্সিয়েশন, এই যে দেখো ডাবল ডিফারেন্সিয়েশন, অর্থাৎ এটাকে যদি আমি এভাবে না করে আমি অ্যাক্সেলারেশন বের করতে চাই, তাহলে এটা যদি আমি ডাবল ডিফারেন্সিয়েশন আকারে দেখাই, তাহলে কি হয়, এই
সো এই যে সরণ আর টাইম, এই যে 3 কোঅর্ডিনেট এবং টাইম, এই দুটো ফাংশন যদি আমি বের করতে পারি এখানে, তাহলে আমি কি পাবো? বেগ পাবো, অ্যাক্সেলারেশন পাবো, এনার্জি, ফোর্স পাবো, এনার্জি পাবো, সব পাবো। ঠিক একইভাবে আমরা একটু খেয়াল করে দেখো এই জায়গাটায়, কিন্তু এই সমীকরণের সাহায্যে আমরা এনার্জি পাচ্ছি এবং সব তথ্য পাচ্ছি। সো এটাই হচ্ছে আমাদের সেই বিখ্যাত শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন। এখন ব্যাপারটা হয়েছে কি, আমরা এগুলা এখানে আমার সব টার্ম বোঝা লাগবে না, স্পেশালি সাই, এটা কোনো ভৌত তাৎপর্য আমরা পাই নাই, 3 কোঅর্ডিনেট যা ত্রিমাত্রিক স্থানাঙ্ক থেকে কোয়ান্টাম নাম্বারসগুলো পাই, আর সাই স্কয়ার থেকে আমরা প্রবাবিলিটি ডেনসিটিটা পাচ্ছি, ইলেকট্রনের চার্জ ঘনত্ব, কোথায় ইলেকট্রন পাওয়া, অরবিটালের শেপ, অরবিটাল আমরা পাচ্ছি, আর এই সমীকরণ থেকে আমরা এনার্জি পাচ্ছি, সবকিছু তথ্য পাচ্ছি। সো এতটুকু তোমাদের আইগেন ভ্যালু সম্বন্ধে আছে, এটা একটু জানলা, জাস্ট এতটুকু। সাই থেকে সাই স্কয়ার কেন অর্থবহ সেটা জানলা। সেটা ছিল কি? সেটা ছিল এমন যে প্লাস মাইনাস চলে আসে, সো আমি স্কয়ার করলে সব কি হবে? পজিটিভে চলে আসে, তাৎপর্যপূর্ণ হয়ে গেল, মাইনাস টার্মটা থাকলো না। এই এতটুকু আপাতত জানলেই আমাদের জন্য হবে। সো এটা একটা কনজারভেশন, লস অফ এনার্জি, একটা ভেরি ইম্পর্টেন্ট টুল ফর কোয়ান্টাম মেকানিক্স, যেটাতে আমরা অনেক কিছু সাব অ্যাটমিক পার্টিকেলের তথ্য আমরা পাই।